আচ্ছা, ৭ই অক্টোবর ইসরায়েলের ওপর যে হামলা হয়েছে সেটার আসলে মূল কারণটা কি? ওই সেই লাল বাছুর এই সবই কি, নাকি এর ভেতরে আরো বেশ কিছু ঘটনা রয়েছে? আজকে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যেটা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বেশ খানিকটা আপনাদের চিন্তার খোরাক যোগাবে। এবং এই যে আপনারা যেটা জানেন যে সাপও মরবে লাঠিও ভাঙবে না, বা এরকম একটা কথা কিন্তু প্রচলিত আছে আমাদের সমাজে। তার মানে কি, যে আপনি এমন ট্যাকটিক্যালি কাজটা করলেন যে সাপটাও মারা গেল, আবার আপনার লাঠিটা অক্ষত থাকলো, সো সবই ঘটে গেল, আপনার স্বার্থে সবকিছু হয়ে গেল। সেরকম একটা ইকুয়েশন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একজন মানুষের ছবি দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে মেয়ার আমশেল রথচাইল্ড। ওই যে ব্যাংকিং ডিনাস্টির যে জনক, মূলত রথচাইল্ড ফ্যামিলির এই লোকটি, এবং তার হাত ধরেই মোটামুটি রথচাইল্ড ফ্যামিলির উত্থান। উনি প্রথমত মানি বা তাদের যে ফ্যামিলি ছিল তারা প্রথমে টাকাটাকে ইউটিলাইজ করে এবং এরপরে ইনফরমেশন, এবং দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তারা করে। তাদের আসলে কি মুনাফার জন্য তারা এমন কোনো ন্যাক্কারজনক কাজ নেই যে যেটা করতে তারা পিছপা হয়েছে। যেমন নেপোলিয়ানের কথা আপনারা শোনেন, নেপোলিয়ানের সাথে যখন ব্রিটিশদের যুদ্ধ হয় তখন রথচাইল্ড ফ্যামিলি তারা বোথ পার্টিসকেই লোন দিয়েছিল, যাতে করে যারাই হারুক বা যারাই জিতুক ওই রথচাইল্ড ফ্যামিলি তারা যেন মুনাফা ভোগ করতে পারে। আর নেপোলিয়ান হেরে যাওয়ার পেছনে কিন্তু রথচাইল্ড ফ্যামিলি একটা অন্যতম হাত রয়েছে। একটা ঘটনা ঘটেছিল, নেপোলিয়ানের সাথে যখন এই ব্রিটিশদের যুদ্ধ হচ্ছিল তখন এই রথচাইল্ড ফ্যামিলি থেকে তারা একটা স্পাই পাঠায়। সেই স্পাই করেছিল কি, যে দূর থেকে দেখছিল যে কারা জিতে যাচ্ছে। তো যখন তারা দেখে যে ব্রিটিশরা জিতে যাচ্ছে তখন সেই কবুতরের কাছে একটি বার্তা পাঠায় আর রথচাইল্ড ফ্যামিলির কাছে যে ব্রিটিশরা জিতে যাচ্ছে। এখন এই কবুতর তো অনেক দ্রুত এসে ইনফরমেশনটা দিয়ে যায়। রথচাইল্ড তখন কিন্তু সেই ইনফরমেশনের উপর বেস করে সে মিথ্যা একটা ঘটনা ছড়িয়ে দেয় তার বিভিন্ন এজেন্টসের মাধ্যমে যে ব্রিটিশরা হেরে গেছে। এই হেরে যাওয়ার সংবাদে পুরো ব্রিটেন জুড়ে যত মানুষের কাছে ওই পাউন্ড স্টার্লিং ছিল তারা তখন সেটা সেল করা শুরু করে একেবারে কম দামে। এই কম দামে যখন তারা সেল করে তখন রথচাইল্ড ফ্যামিলি তারা এইগুলো অনেক সস্তা দামে কিনে নেয়। এরপরে যখন মূল যে খবর পাওয়া গেল যে না, এটা তো ব্রিটিশরাই জিতেছে, তখন হু হু করে আপনার সেই যে পাউন্ড স্টার্লিং এর দাম বেড়ে গেল এবং তখন এই সেই একই পাউন্ড তারা উচ্চ দরে বেচা শুরু করলো। তার মানে ইনফরমেশন নিয়ে জাস্ট একটা মিথ্যা কারচুপির কারণে তারা ওই সময় বলা হয় যে শুধুমাত্র ওই একটা ইভেন্টেই তারা 6 বিলিয়ন পাউন্ডের মতো মুনাফা করেছিল সেই সময়ে। চিন্তা করতে পারেন। তো এটা হচ্ছে ইনফরমেশন এবং টাকা নিয়ে খেলার দুইটা এক্সাম্পল আমি দেখালাম, যে এখন বর্তমান সময়ে এই সেম জিনিস ঘটে চলেছে। কেন ঘটে চলেছে? কারণ এই যে ইসরায়েল রাষ্ট্র জন্মের পেছনে এই রথচাইল্ড ফ্যামিলি রয়েছে এবং তাদের সেই ট্যাকটিক্স কিন্তু এখনো অ্যাপ্লাই করা হচ্ছে। কিভাবে দেখেন, নেতানিয়াহু যখন এই থার্ড টার্মে জয়ী হলো মোটামুটি সেই সাময়িক সময় থেকেই কিন্তু তার বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক আপনার আন্দোলন চলছে, যে তাকে সরিয়ে দিতে বলা হচ্ছে। ইভেন প্রাইম মিনিস্টারের নামে তাকে বলা হচ্ছে ক্রাইম মিনিস্টার, অর্থাৎ তাকে এনিহাও তাদের দেশের জনগণ তাকে সরে যেতে বিভিন্নভাবে চেষ্টা করেছে। তখন একটা ঘটনা ঘটেছে, দেখেন নেতানিয়াহু অনেকভাবে চেষ্টা করেছে তাদের জনগণের সমর্থন আদায়ের জন্য। তখন সে গাজায় কিন্তু বিভিন্নভাবে তার বসতি স্থাপন করেছে, তাতেও কোনো লাভ হয়নি। তারপরেও তার বিপক্ষে কিন্তু সেই আন্দোলন চলেছে। এরপরে আমরা একটা জিনিস দেখেছি যে ৭ই অক্টোবর কি ঘটনা ঘটেছে। এই ৭ই অক্টোবর যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু নেতানিয়াহু বিভিন্ন ধর্মীয় তাদের যে স্ক্রিপচার্স রয়েছে এবং ইভেন বাইবেলের বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি দিয়ে ওয়েস্টদের একটা সফট কর্নারে আঘাত করে। সো এরপরে এমন হয় যে নেতানিয়াহু তার দেশেও অ্যাকসেপ্টেড, অর্থাৎ বলছে যে এখন হচ্ছে আমাদের যুদ্ধের সময়, এখন কোনো কথা হবে না। তো ব্যাপারটা বুঝছেন, যাকে নিয়েই কিনা তার ৭ই অক্টোবর আগ পর্যন্ত একটা টানাপোড়েন চলেছে, সেই একই নেতা রাতারাতি হয়ে গেল যুদ্ধের নেতৃত্ব দানকারী একজন সেনাপতি। তার মানে কি, টোটালি জাস্ট আপনার যে সিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, এই নিয়ে সেখানে অনেক লেখালেখি হয়েছে যে হামাসকে কি আপনার নেতানিয়াহু নিজের কাজেই ব্যবহার করছে কিনা, এই নিয়ে অনেক ডিবেট আছে। আমি আসলে এসব বলবো না। কেন? কারণ হচ্ছে যে অনেক মানুষ যেটা বিশ্বাস নিয়ে আছে সেটা নিয়েই থাকাটা ভালো। আমি শুধু আপনাদেরকে জাস্ট এই ব্যাপারগুলো দেখাচ্ছি, আপনারা হয়তোবা এর থেকে বেশ কিছু জিনিস বের করে আনতে পারেন। দেখেন, ওই যে আপনার ৭ই অক্টোবরের আগে যে কাজটা করছিল ইসরায়েল, করছিল কি গাজায় যে বসতি স্থাপন করছিল সেগুলো বুলডোজার দিয়ে ভেঙে অনেক সময় নিয়ে অনেক সমালোচনার শিকার হয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করছিল, এবং এটাকে সারা বিশ্ববাসী একটা ধৃষ্টতামূলক কাজ হিসেবে দেখছিল যে অন্যের জমি তুমি দখল করে ফেলছো। আর এই ৭ই অক্টোবর পরপর যে ঘটনা ঘটছে এটা কিন্তু তারা মুহূর্তে আপনার মাইলকে মাইল জায়গা একেবারে ওই বুলডোজার দিয়ে যা করা যায় তার থেকে অনেক বেশি ভালোভাবেই গুড়িয়ে দিতে পারছে। আবার এটা দেখাতে পারছে যে আমরা আত্মরক্ষা করছি। মানে একই কাজ দেখেন,
যে তারা দোষী হিসেবে কাজ করছিল আর এখন বলছে যে আমরা আত্মরক্ষার্থে এই কাজগুলো করছি। ঘটনা কিন্তু একই। আপনারা যদি মানে চিত্রটার দিকে তাকান তাহলে বুঝবেন যে ওখানেও বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছিল, এখানেও বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে, এখানে অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি বাড়িঘর গুড়িয়ে দেওয়া যাচ্ছে, আর ওখানে কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছিল এবং সমালোচনারও শিকার হচ্ছিল। এখানে তাদের কিন্তু একটা আত্মপক্ষ সমর্থন করতে পারছে যে আমাদের এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে। এখন আমরা এই যে সময়টা এসে কি দেখতে পাচ্ছি, 30,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আর ওদিকে ইসরায়েলের কিন্তু নিহতের সংখ্যা বাড়ছে না, ওই 1500 তো 1500ই এই তারা ভেতরেই আছে। এখানে আসলে প্রাপ্তিটা কি মানে অসংখ্য ফিলিস্তিনির মারা যাওয়া, এটাই তাহলে কি? এটাকে আগেই জানা যাচ্ছিল এরকম ঘটনাই তো ঘটবে। এখন যুদ্ধবিরতি সিজফায়ার কি হবে কিনা, কবে হবে, এটা আমি আপনাদেরকে বলে রাখছি। আপনারা এটা মেলাবেন সময়ে যাবার পরে, তারপরে আপনারা বলবেন যে হ্যাঁ আসলেই তো তাই ঘটে গেছে। এরপরেও যে ব্যাপারটা হবে কি, সে তারপরে এই যত ঘটনা বলি যা কিছু আছে আবার ধামাচাপা পড়ে যাবে, মানুষজন এসব নিয়ে আর ভাববেও না। সেটা হচ্ছে যে ওই দেখবেন যে গাজায় মোটামুটি যে গুড়িয়ে দেওয়া যখন একেবারে একটা শেষ পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু আবার পুনর্গঠনের জন্য এরাই বলবে যে হ্যাঁ আমরা এখন পুনর্গঠন করছি। তার মানে তারা কিন্তু ভেঙেও তারা বললো যে আমরা আত্মরক্ষা করছি, আবার পরবর্তীতে যখন পুনর্গঠনের নাম করে নামবে সেখানে, তখন সারা বিশ্ববাসী তাদেরকে বলবে যে ও হ্যাঁ ভালো কাজই তো করছো। কিন্তু সবকিছু একটা নাটক। এখন মানুষ আর ওই বানানো নাটক দেখতে পছন্দ করে না। ওয়ার্ল্ড ওয়াইড জিও পলিটিক্যাল ব্যাপার স্যাপার দেখলে আপনি একের পর এক যেসব নাটক দেখবেন, এই নাটকগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে এত সুন্দর প্লট, এত মানে কমপ্লেক্স প্লট কিভাবে সম্ভব। আসলেই তো আপনারা একটু দেখুন, বারবারই জুজুর ভয় দেখানো হচ্ছে যে এই হামাস এই করে ফেলবে সেই করে ফেলবে। আদতে ঘটনাটা কি ঘটছে সেটা বুঝতে হবে, জানতে হবে। আপনি একটু যদি মাথা ঠান্ডা করে জাস্ট এই জিনিসগুলো একটু খেয়াল করেন তাহলে বুঝবেন যে আসলে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে।